বিদ্যুতের দাম কমাই দে। তারেক রহমানের সরকার মুক্তিদের বারবার গবেষণা লাগে না, মাস্টার ডিগ্রি পাস লাগে না। এখন আমাদের সম্মানিত রিকশাওয়ালা যাত্রী সাধারণ আলোচনা করছে এই সরকারকে পতনের জন্য আন্দোলন করতে হবে কিনা। এই সরকার বাংলাদেশের মানুষের সাথে সংস্কারের কথা বলে পল্টি মেরেছে। এই সংস্কার বলেছিল বিচার হবে আওয়ামী লীগের, তারা আইবি রহমানকে মুক্তি দিয়েছে। এই সরকার বলেছিল 2 বছর আগে জ্বালানির মূল্য বৃদ্ধি হবে না, বিদ্যুতের দাম বৃদ্ধি হবে না, তারা আবার জনগণের সাথে পল্টি দিয়েছে। তারেক রহমানের সরকার মুক্তিদের বারবার আমরা স্পষ্টতা আজকে এই প্রোগ্রাম থেকে বলতে চাই, এই সরকার হলো পল্টিবাজ সরকার বা পল্টি মারা সরকার। এই সরকারকে আমরা লাল কার্ড দেখাতে আস্তে আস্তে ফিল্ডে নামছি। এবার তারেক রহমান সরকারের ব্যাংক দখলের খেল খতম করতে একজোট হয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা ও ডক্টর শফিকুর রহমান। বিএনপি একটা মুনাফিক সরকার, বিএনপি একটা প্রতারক সরকার, বিএনপি একটা গণবিরোধী সরকার। শুধু স্মরণ করে দিতে চাইবো সরকারকে, শেখ হাসিনা 2009 সালে ক্ষমতায় এসে বলেছিল এদেশের মানুষকে 10 টাকা কেজি চাল খাওয়াবে, বলে নাই? বিএনপি সরকার ক্ষমতায় এসে বলেছিল 2 বছর ধরে বিদ্যুতের দাম বৃদ্ধি করবে না। বিএনপি এখন 3 মাসের মাথায় বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। এটা কি বিএনপি মুনাফিকি করলো নাকি জনগণের সাথে প্রতিশ্রুতি রক্ষা করলো? মাত্র 3 মাসের মাথায় জনাব তারেক রহমান সরকারের কি পতন ঘটতে চলেছে দর্শক? এই কথাটি আমি কেন বলছি, কারণ তারেক রহমানের সরকার নির্বাচনের আগে যেই প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিল সেই প্রতিশ্রুতি কি একে একে তুলে নিচ্ছে। আর এভাবে যদি চলতে থাকে এই তারেক রহমানের সরকার কি আদৌ 5 বছর এই বাংলাদেশে টিকে থাকতে পারবে, নাকি শেখ হাসিনার মতো আন্দোলনের চাপে পড়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হবে? সব কিছুর জবাব পাবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে। দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন দেশের প্রত্যেকটা সেক্টরে সব কিছুর দাম ধাও ধাও করে বেড়ে যাচ্ছে। বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, গ্যাসের দাম বাড়ানো হয়েছে, তেলের দাম বাড়ানো হয়েছে, এবং শুধু তাই নয়, দ্রব্যমূল্য কিনতে গেলে যা কিছু কিনতে যাবেন সব কিছুর ঊর্ধ্বগতির দাম। এই দাম বাড়ানোর কারণে সাধারণ জনগণ এখন অতিষ্ঠ হয়ে গেছে। মাত্র 3 মাসের একটা নতুন সরকার যেন এখন সাধারণ মানুষের কাছে কাল হয়ে দাঁড়িয়েছে। একটা দেশের সরকার তত সময় সাধারণ জনতার মুখের হাসি সাধারণ জনতার কাছে ভালো হতে পারে তত সময় যতক্ষণ পর্যন্ত একটা দেশের সরকার দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে পারে। আর একটা সরকার সাধারণ মানুষের মুখে হাসি ফোটাইতে চাইলে অবশ্যই সবকিছুর দাম একদম নাগালের মধ্যে রাখতে হবে। নাগালের বাইরে যদি কোনো কিছুর দাম চলে যায় তখন ওই সরকারের প্রতি মানুষের বিশ্বাস, মানুষের আস্থা, মানুষের ভালোবাসা একটাও থাকে না। কারণ আমি মনে করেন যে সারাদিন কষ্ট করে কামাই করি 500 টাকা, বাজার করতে গিয়ে যদি আমার 700 থেকে 800 অথবা 1000 টাকা দরকার হয়, তাহলে আর আমি 500 টাকা পাবো কোথায় থেকে? তাহলে একটা সরকার যদি দেশের প্রত্যেকটা জায়গায় সবকিছুর দাম যদি নিয়ন্ত্রণে আনতে না পারে, সাধারণ জনগণ বাজার করতে গিয়ে সরাসরি মুখ থেকে বুলি ছাড়বে, গালি দিবে সরকারকে, যার কারণে সরকার কিন্তু মানুষের জনপ্রিয় হয়ে উঠতে পারবে না। ঠিক মাত্র 3 মাসের নতুন সরকারেরও এমন পরিস্থিতি আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি। কেননা এই যে গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, তারপরে বৃদ্ধি হলো তেলের দাম, আর তেলের দাম বৃদ্ধি হলে তো বুঝতেই পারছেন সকল দ্রব্যমূল্যের দাম অটোমেটিক বেড়ে যায়। তৃতীয় নাম্বার দাম এই যে কয়েকদিন আগে আবার 2 দিন আগে বাড়ানো হলো বিদ্যুতের দাম। অথচ সরকার বলেছিল যে বিএনপি সরকার ক্ষমতায় আসলে 2 বছরের আগে কোনো বিদ্যুতের দাম বাড়ানো হবে না। এখন কিন্তু সরাসরি নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপি সরকারকে পোল্ট্রিবাজ সরকার বলে আখ্যা দিয়েছে। ওই যে কথায় একটাই, সাধারণ জনগণ যখন শান্তিতে থাকবে তখন সরকারকে মাথায় তুলে সাধারণ জনগণ নাচাবে। আর যদি সাধারণ জনগণ যদি দেশের ভিতরে যদি অশান্তির মধ্যে থাকে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বড় ধরনের ক্ষতি হবে যদি এটি আপনি করেন। আমি যতটুকু শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে গত 2-3 দিন যাবৎ যারা বিদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটিং এর মাধ্যমে, অনেকে এটাকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অনেক হালকাভাবে নিতে চায়, কিন্তু বাংলাদেশের না, আমি বলবো সারা বিশ্বে এই অনলাইন আউটসোর্সিং এর মাধ্যমে যে ইনকাম করা হয়, এটির মতো
পবিত্র ইনকাম আর কোনো কিছু হতে পারে না। আমাদের বাংলাদেশের জন্য যেখানে বেকারত্বের হার সর্বোচ্চ পর্যায়ে, সেখানে যেভাবে বেকাররা অনলাইনের মাধ্যমে বিদেশি অর্থ বাংলাদেশে আনে, এই ধরনের ইনকামের উপরে ট্যাক্স বসানো হলো সম্পূর্ণ একটা মানুষের গলায় ছুরি দিয়ে টাকা নেওয়া। এটি একদম ভুল একটি সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী। আপনার চারপাশে যারা রয়েছে, আমি জানি না তারা কতটুকু কন্টেন্ট ক্রিয়েটিং এর ব্যাপারে, কন্টেন্ট ক্রিয়েটরদের সম্পর্কে তাদের ধারণা আছে, আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ আপনার চারপাশে যারা রয়েছে তারা অনলাইনে কখনোই সেরকম কোনো অ্যাক্টিভিটি গত অনেক বছরে আমি অন্ততপক্ষে দেখিনি। দুঃখ প্রকাশ করছি, বলতে গেলে বলতে হয় যে অনলাইনে যারা গত 15 বছর আপনার দলের জন্য এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিভিন্ন আঙ্গিকের কন্টেন্ট ক্রিয়েট করেছে, এবং এই দেশের যারা বেকার ছিল, আপনার দল যারা করেছে, তারা দীর্ঘদিন এই কন্টেন্ট ক্রিয়েটিং এর মাধ্যমে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করেছে। না হলে তারা কোথায় থাকতো? এটি সম্পর্কে আপনার আশপাশে যারা রয়েছে, আপনাকে যারা পরামর্শ দিচ্ছে যে 7.5% কন্টেন্ট ক্রিয়েটরদের এই আপনার রেমিটেন্সের উপরে কর বসানোর জন্য, তারা হয়তো জানে না যে কত কষ্টের মধ্যেও কোনো রকম এই কন্টেন্ট ক্রিয়েটররা আপনার বিদেশি আর্নিং এর উপরে নির্ভর করে চলেছে। এরপর বর্তমানে যারা বাংলাদেশের ন্যূনতম কোনো ধরনের কন্ট্রিবিউশন ছাড়া, লোকাল কোনো ধরনের কন্ট্রিবিউশন ছাড়া, সরকারের কোনো ধরনের কন্ট্রিবিউশন ছাড়া সরাসরি বিদেশের ডলার ইনকাম করে, ইউরো ইনকাম করে, এবং বিদেশি বিভিন্ন ধরনের দেশ থেকে আপনার অর্থ উপার্জন করে বাংলাদেশের বৃহৎ অর্থনীতিকে একটু যোগান দিয়ে কোনো রকম সরকারকে সহযোগিতা করছে, এই সম্পর্কে আপনার চারপাশে যারা রয়েছে, যারা পরামর্শ দিয়েছে 7.5% কর বসানোর জন্য, তাদের কোনো ধারণা নেই। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে সত্য যে যারা আসলে অনলাইন বলুন বা ইন্টারনেট বলুন বা আপনার এই জাতীয় সার্ভিসগুলি নিয়ে যারা ডিল করে, তারা এই সার্ভিসগুলি সম্পর্কে সম্যক ধারণা নাই বললেই চলে। মাননীয় প্রধানমন্ত্রী বিগত অনেক বছর ধরেই অনলাইনের মাধ্যমে মানুষ, কেউ আছে আন্দোলন করতে গিয়ে ক্রিয়েটর হয়ে গেছে, কেউ আছে যারা বেকারত্বের কারণে নিজের সংসার চালাতে গিয়ে চাকরি না পেয়ে অনলাইন ক্রিয়েটর হয়েছে, যারা বাংলাদেশে কম না হলেও $1 বিলিয়ন আনছে, যারা ন্যূনতম দেশের না কোনো বিদ্যুৎ খরচ করছে, না কোনো আপনার যদি বিদ্যুৎ খরচ করে থাকে সরকারকে পয়সা দিচ্ছে, ইন্টারনেট খরচ করে থাকে সরকারকে পয়সা দিচ্ছে, কম্পিউটার কিনছে, ট্যাক্স দিচ্ছে, নিজের পার্সোনাল ইনকামের ট্যাক্স দিচ্ছে, সব কিছু দিয়ে যারা বিদেশি আর্নিং করছে, তাদের এই উপার্জনের মধ্যে দেশের কোনো ধরনের সেক্টরের, কোনো ধরনের ডিপার্টমেন্টের ন্যূনতম কন্ট্রিবিউশন নাই। এই অর্জন কন্টেন্ট ক্রিয়েটরদের আর্নিংটা, উপার্জনটা সম্পূর্ণ একদম পবিত্র একটি ইনকাম, যেটি আমাদের দেশের অর্থনীতিকে ভয়ঙ্করভাবে যোগান দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে। সুতরাং এই অর্জনের উপরে কর বসানো নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো একটি বিষয়। আপনার মাথায় রাখতে হবে, এই যারা আজকে কন্টেন্ট ক্রিয়েট করছে, তারাও একসময় দেশের পক্ষে কাজ করেছে। আগের সরকার শেখ হাসিনার আমলে 2023 সালে তিনি এই আইনটি করেছিলেন, 2023 সালে, যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে বা বিদেশি এই ধরনের রেমিটেন্স যেগুলো আউটসোর্সিং যেটাকে বলে, এটার উপরে 7.5% কর বসাবে। কিন্তু তারা বাস্তবায়ন করেনি, তারা অ্যাপ্লাই করেনি, কারণ তাদের মধ্যেও একটা ধারণা ছিল যে এটি যদি অ্যাপ্লাই করতে যায় তাহলে নিজেদের বড় ধরনের ক্ষতি হতে পারে। আইন করেছে ঠিকই, কিন্তু অ্যাপ্লাই করেনি। আপনার বর্তমান সরকার এখন এই অ্যাপ্লাই করার কারণে গত কয়েকদিন যাবত আমি অনেকগুলি ভিডিও দেখেছি যে এত কষ্ট করে কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্ন ধরনের বিদেশি মুদ্রা উপার্জন করে বাংলাদেশে আনবার চেষ্টা করছে, সেটি সরাসরি বাংলাদেশি মুদ্রায় আপনার বাংলাদেশ ব্যাংকে জমা হচ্ছে, আমাদের বিদেশি রেমিটেন্সে জমা হচ্ছে, আমাদের বিদেশি রিজার্ভে জমা হচ্ছে। সেই অর্থের উপরে আপনি কর বসানো কোনো ধরনের ন্যূনতম যুক্তি নাই, বরং তাদেরকে আরো বেশি রিওয়ার্ড করা উচিত ছিল। যারা বেশি টাকা আনতে পারবে তাদেরকে আপনি আরো বেশি প্রণোদনা দেওয়া উচিত ছিল। যেমন প্রবাসীরা টাকা পাঠায়, তাদের উপর তো কর বসান না, তাদেরকে বরং 2,500 টাকা করে পার লাখই দিচ্ছেন। এই টাকা, আর এই টাকার থেকেও ওই টাকা আরো বেশি ফ্রেশ। আমি বলবো ডেফিনেটলি আমাদের প্রবাসী ভাইরা যেগুলি পাঠায়, এর মতো পবিত্র অর্জন তার কিছু হতে পারে না। কিন্তু প্রবাসীরা তো বিদেশে তাও খরচ টরচ করে এরপর আমরা যারা প্রবাসী থাকি আমরা দেশে পাঠাই, কিন্তু যেগুলি রেমিটেন্স আপনার এই আউটসোর্সিং এর মাধ্যমে আসে, এগুলো সরাসরি কোনো বিদেশে খরচ হয় না। যা ইনকাম করে সরাসরি বাংলাদেশের আমাদের যে কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টে হিট করে, সরাসরি বাংলাদেশে জমা হয়। এই টাকার উপর কোনো কর বসানো হলো মরার উপরে খাড়া হিট করা। প্লিজ আপনি দয়া করে এই সিদ্ধান্তকে যত দ্রুত সম্ভব এটিকে সরিয়ে ফেলুন, রিমুভ করুন। যত দ্রুত করবেন ততই আপনার জন্য, আপনার দলের জন্য, আপনার সরকারের জন্য মঙ্গল হবে। যারা এই বুদ্ধি দিয়েছে তাদেরকে বলবো সাবধান হন। বর্তমান সরকার বা জনাব তারেক রহমান অনেক চেষ্টা করছে মানুষের মনে বসার জন্য, কিন্তু আপনি যাদেরকে বা আপনারা যাদের উপর কর বসাতে চাচ্ছেন তারা কিন্তু অনলাইনে অনেকেই আছে, লক্ষ লক্ষ মিলিয়ন মানুষের
প্রতিনিধিত্ব করে বা মিলিয়ন মানুষরা কিন্তু এদেরকে ফলো করে। এদেরকে শত্রু বানাবেন তাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারার সামিল হবে। আমার পরামর্শ কতটুকু আপনি নেবেন জানি না, তবে এই ধরনের যারা কোনো বিষয়ে যাদের কোনো জ্ঞান নাই, যারা এর মানে আফটার ম্যাথ বা কনসিকুয়েন্স সম্পর্কে যাদের কোনো ধারণা নাই, তাদের কাছ থেকে অন্ততপক্ষে এই ধরনের পরামর্শ নিয়ে অ্যাপ্লাই করবেন না জনগণের উপরে। আপনারা, আমি মনে করি যে এই বিষয়টি নিয়ে আবারও রিভিউ করবেন এবং কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তাদের পাশে দাঁড়াবেন। বরং আরও কিভাবে আন্তর্জাতিকভাবে আমাদের ভারতে কিন্তু অনেক মানে কন্টেন্ট ক্রিয়েট করে আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে বেশি আর্নিং হয় ভারতে। আমাদেরকে সুযোগ দিন একটা সময়, আমাদের দেশের যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদেরকে সুযোগ দিন, তারা দাঁড়াক নিজের পায়ে। দেখুন মানে যারা বেকার রয়েছে তাদেরকে সামান্য একটা মন্তব্য করেছে তাদের নিয়ে ভারতের প্রধান বিচারপতি, তাদেরকে বলেছিল তেলাপোকা, মানে ককরোচ এর মতো বেকাররা। সেই বেকাররা একাট্টা হয়ে এখন বর্তমান সরকার মোদী সরকার গদিকে টালমাটাল করে দিয়েছে। সুতরাং বাংলাদেশের বেকারত্বের হার অনেক বেশি। এই বেকাররা কোনো ধরনের ডিস্টার্ব না করে যেভাবে মানে বুকে পাথর দিয়ে নিজের জীবনকে পরিচালিত করছে, তাদেরকে তাদের মতো থাকতে দিন। বরং কিভাবে আপনারা সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন যে বন্ধ কলকারখানাগুলিকে আপনারা কম মূল্যে ঋণ দেওয়ার ব্যবস্থা করেছেন, যাতে এগুলি খুলে এবং কার্যক্রম শুরু হয়। এতে করে অনেক জব ক্রিয়েশন হবে। আমার দেশ, আপনার সরকার সবকিছু মিলিয়ে সবার জন্য, জনগণের জন্য ভালো হবে। সুতরাং কিভাবে বেকারদেরকে আরো একটু বেশি সাপোর্ট দেওয়া যায়, তাদেরকে কর্মমুখী করা যায়, সেদিকে নজর দিন। আমাদের এই জঙ্গল সাইডটা, পাহাড়ের অঞ্চলটা ঠিক নাই, হ্যাঁ ভালো নাই। পার্শ্ববর্তী দেশের ওই যে আরকান থেকে কিছু সোলজার, কিছু দেশদ্রোহী অস্থির কইরা রাখছে। আমাদের এই পাহাড়ি এলাকা ভালো নাই। আর ভালো নাই বুঝবেন কিভাবে জানেন? এই যে দেখেন বিএনপি সরকারের সর্বোচ্চ ভোট পাইছিল দিবেন দেওয়ান। উনি কোথাকার? ওই পাহাড়ি এলাকার, পাহাড়ি অঞ্চলের। উনি কেন হঠাৎ করে পদত্যাগ করলো? নাকি ওনাকে চাপ দিয়ে পদত্যাগ করানো হইলো? আমার তো কেন জানি মনে হয় উনি ভয় পাইছে। হ্যাঁ, পাহাড়ি অঞ্চল যেভাবে অস্থির হয়ে উঠছে, উনি নিজে তো দেখছেন না, ওখানে উনি থাকে, ওইখানকার উনি বাসিন্দা, ভিতরের খবরটা তো জানে। জঙ্গলের ভিতরের প্রত্যেকটা গাছের খবর ওনার কাছে আছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে। আমাদের এই পাহাড়ি অঞ্চল অনেক আগে থেকেই অস্থির, এখনো অস্থির। ইদানিং আমার মনে হয় আরো অস্থিরতা বাড়ছে। নাহলে উনি কেন পদত্যাগ করবে? উনি তো এই দলের সাথে জড়িত 2005 কি 6 সাল থেকে। উনি একসময় বিচারক ছিলেন, ওইখান থেকে পদত্যাগ কইরা উনি বেগম খালেদা জিয়ার ডাকে এই বিএনপিতে যোগ দেয়। এই যে এই মুহূর্তে এসে হঠাৎ করে ওনার পদত্যাগটা, এটা বিএনপির জন্য একটা খারাপ বার্তা না? কিন্তু না, আমার যেটা মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা, কোনো চাপের মুখে এই পদত্যাগটা উনি করছে। অনেকে বলার চেষ্টা করতেছে উনি ভদ্রলোক মানুষ, উনি ওই চাপটা নিতে চান নাই, ভিতরের মধ্যে ক্রন্দল আছে, ওই ক্রন্দলের কারণে উনি পদত্যাগ করছে। আমি মনে করি সেটা না। আমি মনে করি জঙ্গলের যে অস্থিরতা বাড়তেছে, পাহাড়ে যে অস্থিরতা বাড়তেছে, সেটার ভয়ে উনি পদত্যাগ করছে। এটা আমি ধরে নেব, কারণ এভাবে হঠাৎ পদত্যাগ করাটা তো বিএনপির জন্য একটা শুভ বার্তা না। অনেকেই বলার চেষ্টা করতেছে উনি আগেই বুঝা ফেলাইছে বিএনপি টিকবে না, যার জন্য পদত্যাগ করছে। আমার মনে হয় এটা ভুল ধারণা। এই যে অনেকে আপনারা বলেন না 3 মাস টিকবে না, 6 মাস টিকবে না, এগুলা বইলা লাভ নাই। হ্যাঁ, এগুলা বইলা লাভ নাই, ওই পর্যায়ে এখনো যায় নাই। তো বর্তমান সরকার দেখেন ঠিক পথেই আছে। কেন বলতেছি ঠিক পথেই আছে? দেখেন প্রধানমন্ত্রী সুন্দর সুন্দর কিছু সিদ্ধান্ত নিতেছে। এর মধ্যে আপনারা জানা গেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করার জন্য, হ্যাঁ, কিছু চেলা চামুন্ডা থাকে না ভিতরে, হ্যাঁ, স্যারকে পটাই, স্যার খুশি হয়ে যাবে যে স্যার আপনার বাবার নামে আবার ওই এয়ারপোর্টটা করি, ওরকম ফাইলপত্র নিয়ে আসছিল। উনি নাকচ করে দিছে যে না না না, এগুলো আমি মানি না। এই ধরনের নাম পরিবর্তন, সাইনবোর্ড পরিবর্তনে আমি বিশ্বাস করি না। এই নাম পরিবর্তন করতে গেলে 20,000 কোটি টাকা লাগবে। হ্যাঁ ভাই, আন্তর্জাতিক বিমানবন্দরের একটা নাম পরিবর্তন করবেন, পৃথিবীর সব জায়গায় এটা জানাইতে হবে। তার মানে 20,000 কোটি টাকা চলে যাবে। এই টাকা কার? জনগণের টাকা, জনগণের ট্যাক্সের টাকা। উনি এটা মাথায় রাখছে। এরা কারা? এইসব ফাইলপত্র নিয়ে আসে এই আমলারা। আমলাদের ভিতর থেকে কেউ কেউ বুঝছেন ওই যে স্যারকে খুশি করতে হবে এই ধরনের প্রস্তাব নিয়ে আসে। এর আগে একটা ঢাকার আশেপাশে কোথায় যেন একটা শিল্প প্রতিষ্ঠান ছিল, ওইটা অন্য একটা নামে ছিল, ওইটার জন্য প্রস্তাব নিয়ে আসছে যে এটা বেগম খালেদা জিয়ার নামে হবে। উনি ওইটাও নাকচ কইরা দিছে। এই জিনিসগুলো ভাই ভালো লাগছে আমার কাছে। আর সবচেয়ে বেশি ভালো লাগছিল কোন দিন জানেন? জয়ের পরে ওই যে আনন্দ মিছিল করতে চাইছিল বিএনপি থেকে, ওইটা উনি বাতিল কইরা দিচ্ছে। ওইটা বাতিল কইরা কতটা যে ভালো কাজ করছে এটা আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন। কারণ কি জানেন? এই বিজয় মিছিল থেকে যাইতে যাইতে মানুষের বাড়ি ঘর দোকানপাট ভাঙতে যাইতো। তো হ্যাঁ, যাদের আওয়ামী লীগের দোকানপাট আছে, বাড়ি ঘর আছে, এগুলো ভাঙতে যাইতো। হয়তোবা জামাতে ইসলামের বাড়ি ঘরও আক্রমণ করতো, কারণ তারা নির্বাচনে ফেল করছে, এমনিতে তাদের দেখতে পারে না। এই বিজয় মিছিল থেকে সেটা হইতে পারতো, ওইটা বুঝতে পারেই কিন্তু উনি বাতিল করছে। এর মধ্যে আপনারা দেখছেন একটা পপুলার সিদ্ধান্ত উনি নিয়েছিল, সেটা কি? এই ডোবার পাশে যায় দাঁড়ায় থাকো, কিভাবে মশা মারতে হয়।
ওই ডোবার পাশে 3-4 ঘন্টা বসে থাকলেই শিখতে পারবা কিভাবে মশা মারতে হয়। ওই ফ্লোরিডা যাওয়ার দরকার নাই। এটাও কিন্তু একটা পপুলার সিদ্ধান্ত ছিল। এত প্রশংসা কেন করতেছি? এই জন্য করতেছি, এই পর্যন্ত আমি উনার মধ্যে না ওই অহংকারটা দেখি নাই, এখনো ওইটা ফুইটা উঠে নাই। অহংকার মানুষকে ধ্বংসের মুখে ঠেলা দেয়। হ্যাঁ ভাই, অহংকারী মানুষের পতন তো হয়, এটা খনার বচন না, শুধু প্রত্যেকটা ধর্মীতেই লেখা আছে অহংকার করতে নিষেধ করছে। ওইটা বোধহয় ওনার মাথায় আছে, যার জন্য এইসব সিদ্ধান্ত নিছে। এগুলা কি বলা হয়? পপুলার সিদ্ধান্ত। উনি কিন্তু সংসদে দ্বারা একটা কথা বলছিল নিজের চেয়ার দেখায়া, যে এই চেয়ারে বসা রাইট সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন আর পপুলার সিদ্ধান্ত নেওয়া খুবই ইজি। উনার এইসব কি সব পপুলার সিদ্ধান্ত? উনার এগুলাকে কি শুধু পপুলার সিদ্ধান্তই বলবেন, রাইট সিদ্ধান্ত বলবেন না? আমি তো ব্যক্তিগতভাবে রাইট সিদ্ধান্ত বলবো। এই যে দীপেন দাওয়ান সাহেব চলে গেল, এখানে কি থাইমা গেল? না, আরো অনেক রাইট সিদ্ধান্ত আছে। ভিতরে ভিতরে অনেকের কাঁপুনি আরম্ভ হয়ে গেছে তো ভাই। হ্যাঁ, ওই যে প্রবাসী মন্ত্রী আমাদের বিবি নূর সাহেব, আমি যদ্দূর শুনছি আশেপাশে থেকে তার দিকেও টার্গেট করা হয়েছে। তারও অনেক আমলনামা আমাদের প্রধানমন্ত্রীর হাতে চলে আসছে, অলরেডি চলে আসছে। এরকম আরো অনেক বাঘা বাঘা যারা মন্ত্রী, যেমন এই যে যোগাযোগ মন্ত্রী রবিউল ইসলাম রবি, ওনারও নাকি আমলনামা প্রধানমন্ত্রীর হাতে চলে আসছে। উনি যে বিপদে ফেলাইছিল প্রথম দিনই সরকারকে, ওই যে সমঝোতার কথা বইলা লজ্জায় ফেলাই দিছিল, তো হ্যাঁ সবাইকে লজ্জায় ফেলাই দিছিল বিএনপির, সেটাও কিন্তু নোট হয়ে গেছে প্রধানমন্ত্রীর নোট বইতে। হ্যাঁ, ওগুলা সবই সামনে আসবে। শোনা যাচ্ছে আগামী 2-1 মাসের মধ্যেই অনেক রদ বদল হবে, সবারই আমলনামা ওনার হাতে। উনি একটা পরীক্ষামূলক মন্ত্রিসভা গঠন করছিল, এই মন্ত্রিসভার মধ্যে অনেক রদ বদল আসবে। আসা উচিত যদি কারো আমলনামার মধ্যে কোনো অপরাধ লেখা হয়, টাকা পয়সা আত্মসাদের কথা লেখা হয়ে থাকে, আর ওগুলা যদি উনার নজরে আসে, তাহলে তো ভাই ওনাদেরকে ওইখানে রাখা উচিত হবে না। আমার যতটুকু মনে হয় বিএনপির বড় বড় নেতা থেকে আরম্ভ করে এমপি মন্ত্রী সবাই আমলনামা ওনার কাছে চলে আসবে। সবাই পিছনেই গোয়েন্দা কাজ করতেছে, সবাই সাবধান হয়ে যান, ফাঁদে পাড়া দিয়েন না। হ্যাঁ, ফাঁদে পাড়া দিয়েন না। এইসব কথাগুলো যে বলতেছি, এত প্রশংসা করতেছি, আপনাদের অনেকের মনে হইতে পারে হঠাৎ কেন এই কথাগুলো বলতেছি। ভাই যাই না শুনেই বলতেছি, ভিতরের কিছু খবর কানে আসতেছে চারিদিক থেকে, আপনারা ফলো করলে দেখতে পাবেন একটা পরিবর্তন আসতে যাচ্ছে। যদি ভাই ভালো কিছু হয় তাহলে কেন ভালো বলবো না? এই যে দেখেন ভাই, খলিলুর রহমান সাহেব জাতিসংঘের পরিষদের সভাপতি হয়ে গেল। উনি যদি ভাই জামাত ইসলাম থেকে হয়তো আমরা লাফাইতাম না, আমরা ক্রেডিটটা নিতাম না যে জামাত ইসলাম থেকে একজন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়ে গেছে, চিল্লাইতাম তো। এখন চিল্লাইলে অসুবিধা কি? এখন থ্যাঙ্কস জানাইলে অসুবিধা কি? উনি বিএনপির বেলা জানাবো না? আমি তো জানাবো, কারণ ওনাকে আনছিল ডক্টর ইউনূস স্যার। হ্যাঁ, ডক্টর ইউনূস স্যার আনছিল, ওনার প্রতিরক্ষা উপদেষ্টা বানাইছিল। এখান থেকে যাই তো উনি বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। তার মানে উনি তো ভাই ওই ডক্টর ইউনূসেরই লোক, যার জন্য আমার পছন্দ। অনেক সময় বলি না ডক্টর ইউনূস স্যারের ডাইনার, এই ডাইনাতের পাওয়ার আছে ভাই, পাওয়ার আছে। বাংলাদেশের একজন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি, অহংকার কেন করবো না? একটা জিনিস খেয়াল করছেন, জাতিসংঘের মধ্যে যখনই ঘোষণা করলো 99 ভোট পায় উনি পাস করছে, সঙ্গে সঙ্গে একটা মোনাজাত ধরছে। এইটাই আমার কাছে বেশি ভালো লাগছে। মোনাজাতটা কইরাই এখান থেকে টেলিফোনটা বাইর করছে। এই টেলিফোনটা কারে করছে? এই টেলিফোনটা কারে করছে? কনফার্ম থাকেন ডক্টর ইউনূস স্যার এই টেলিফোনটা করছে। আজকে ওনার এই জায়গায় আসার পিছনে ডক্টর ইউনূস স্যারের দোয়া তো ছিলই। হ্যাঁ, দোয়া ছিল, হাত ছিল, সব কিছু ছিল। বাংলাদেশের মাথায় তো উঁচু হইলো ভাই, তাই না? ওই যে উঁচু মাথা, হ্যাঁ উঁচু মাথা নিয়ে বাংলাদেশে ইন করতে চাইছিল শেখ হাসিনা। হ্যাঁ, মাথা উঁচু কইরা আমি এই বাংলাদেশে ইন করব, আর ওনাকে 2 কোটি মানুষ রিসিভ করবে। হ্যাঁ, উনি যেদিন আসবে সেদিন কেমন হইব চিন্তা করেন তো একবার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেদিন আইছিল সেদিন দেখছেন না পুলিশ আর্মি কিভাবে গাড়ির সঙ্গে দৌড়াইছিল, ওই যে বাসটার সঙ্গে দৌড়াইতেছিল। আমার তো মনে হয় পুরো ক্যান্টনমেন্ট ওনার পাশে পাশে দৌড়াইতে হবে, কারণ ওনাদের দলের 2 কোটি মানুষকেই তো সামাল দেওয়া অনেক কষ্টের ব্যাপার। ওইভাবেই তো উনি মাথা উঁচু করে আসতে চায়। আসলে কি আসতে পারবে? আপনাদের কি মনে হয় ভাই, সত্যি কি আসতে পারবে? আসতে পারতো যদি উনি লজ্জাহীন রাজনীতিটা বাদ দিত। উনি যে রাজনীতিটা করে, এই রাজনীতির মধ্যে আমি লজ্জা ছাড়া কিচ্ছু খুঁজে পাই না। এরে মার, এরে ধর, এর নাম লেখ, ওর নাম নোট করে রাখ, আমি আসতেছি, আসলেই ঝুলাই দেবো, এই কথাগুলো এখন বলতেছে না। যখন উনি প্রধানমন্ত্রী ছিল তখনও বলতো। এই যে দেখেন, আমি একটু প্রমাণ দেই, এগুলো শুনছেন আপনারা? কার কথা বলতেছেন জানেন? বিএনপির কথা। এদের ধৈরা ধৈরা আগুনে পোড়াইতে হবে, যেমন কুকুর তেমন মুগুর। ক্ষমতায় থাকাকালীন একজন প্রধানমন্ত্রী বলতেছে, আর ওইখানে হাজার হাজার মানুষ বসে রয়েছে। কারা তারা? এই দেশের ব্যবসায়ী, এই দেশের সাংবাদিক, এই দেশের সুশীল, সবাই বসে রয়েছে, বৈশা হাততালি দিতেছে। আর একজন প্রধানমন্ত্রী বলতেছে ওদের ধৈরা ধৈরা আইনা, মানে বিএনপির কথা বলতেছে, বিএনপির এদের ধৈরা ধৈরা আইনা ওই বাসের আগুনের মধ্যে পোড়াই দিতে। চিন্তা করেন, ওই একই রকম মুডে আছে। কিন্তু এখনো উনি চেঞ্জ হয়েছে? বিন্দু মাত্র চেঞ্জ হয় নাই। কেন চেঞ্জ হয় নাই জানেন? অনেক প্রতাপশালী একজন নারী ছিল, ওনার নামও তো
টাইমস পত্রিকায় লেখা হইতো, হ্যাঁ বিশ্বের সেরা শক্তিশালী প্রভাবশালী নারীদের মধ্যে একজন। এইসব দেখে না ওনার মাথাটাই গেছিল খারাপ হইয়া, যার জন্য দেশে যা ইচ্ছা তাই করছে। ওনার অ্যাডভোকেট, ওনার উকিল যায় জাতিসংঘে চিঠি দিছে যে উনি 1,500 মানুষ মারে নাই, আরো কম মারছে, 800 কত জনের কথা বলতেছে, 1,500 মানুষ মারে নাই। ভাই মারছেন তো, আর এখন ওই জাতিসংঘের কাছে বিচার দিয়া কি হবে? জাতিসংঘের মধ্যে বসে রয়েছে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, ওইখানে বসে রয়েছে। আবার এদিক দিয়ে কিন্তু উনি পররাষ্ট্রমন্ত্রীও, এই পদও কিন্তু ছাড়ে নাই, এই পদে উনি থাকবে, ওইখানেও থাকবে। এটা কিন্তু এই প্রথম না। আওয়ামী লীগের আমলও একজন এই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়েছিল, উনিও তখন ওই মন্ত্রীর পদও ছিল, ওইখানেও ছিল। হুমায়ুন আহমেদ সাহেব, আমার যদ্দূর মনে হয় ওনার নাম হুমায়ুন আহমেদ। যাই হোক, ওই ফর্মুলাতেই যাবে, এই মন্ত্রীর পদও থাকবে, ওইখানেও থাকবে। আমার মনে হয় এটাই বেটার। প্রতিমন্ত্রী তো আছে, প্রতিমন্ত্রী চালায় নিবে, বাকিটা স্বয়ং প্রধানমন্ত্রী চালায় নিবে, অসুবিধা কি? এটা আমার দেশের জন্য অহংকার। যাই হোক, যেটা বলতেছিলাম, শেখ হাসিনার এই যে মুখটা, এই যে একটা হিংস্রতা সবসময়, কেন ভাই আপনি কি একটু নরম হইতে পারেন না? আপনার তো এখন বয়স হয়েছে, আপনি সমস্ত ভিডিও তো দেখছেন, আপনার অডিও কলগুলো তো আপনি শুনছেন, আপনি কিভাবে গুলি চালাইতে বলতেছেন, আপনি সবই তো জানেন। যাই না শুনা কেন এটাকে এড়িয়ে যাচ্ছেন? এখনো আপনি সেই পথে যাচ্ছেন না, বিন্দু মাত্র স্বীকার যাচ্ছেন না যে আপনার কোনো ভুল হয়েছে, বিন্দু মাত্র এক ফোঁটা স্বীকার যায় নাই যে উনি কোনো ভুল পথে গেছিল, ওনার দ্বারা কোনো ভুল হয়েছিল। উনি ওই একই কথা, সবাই নাম লেখা রাখ, আমি এসা ঝুলামু, তাও কি ক্ষমা করুম না, আমারও তো চিনে না, আমি আসতেছি, ওই যে গলা উঁচু করে আসতেছি। ভাই ব্রাদার, কিভাবে আসবে? উনি যদি এই ঘৃণা না ছড়ায়া শুধু বলতো আমরা অনেক ভুল করছি, সেই ভুলগুলো আমরা নিশ্চয়ই শুধরাবো, সামনে স্থানীয় নির্বাচন আসতেছে, তোমরা স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নাও এবং আইনি লড়াই লড়ো, এবং আইনের সাথে লড়াই করো আমাদের নিবন্ধন ফিরা পাওয়ার জন্য, যেটুকু নিষিদ্ধ করে রাখছে ওইটার জন্য আইনি লড়াই করো। হ্যাঁ ভাই, আওয়ামী লীগের পক্ষে থেকে যদি কেউ আইনি লড়াই করতে যায়, কেউ বাধা দিবে? নিশ্চয়ই বাধা দিবে না। ওই পথে যাওয়া উচিত ছিল, আরো নরম গলায় কথা বলা উচিত ছিল। উনি যেভাবে ঘৃণা ছড়ায়, যেভাবে বলে মার ধর ধৈরা রান পোড়ায় ফেলামু মাইরা ফেলামু, এগুলো কারা বলে ভাই? এগুলো তো বলে ওই যে ইটালির যারা মাফিয়া গ্যাংস্টার থাকে না, তারা এই ধরনের কথা বলে। আপনি কেন প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, আপনি তো প্রধানমন্ত্রী ছিলেন এবং এই বাংলাদেশের ইতিহাসের সাথে আপনার বাবার নাম জড়িত। আপনি এই 75 বছরের পুরনো একটা দলকে ধ্বংসের মুখে ঠেলে দিতেছেন, আপনি হিংস্রতা প্রকাশ কইরা, ঘৃণা প্রকাশ কইরা এই পথ থেকে ফেরত আসেন, যার জন্য কোনো কিছু কিন্তু আগাচ্ছে না। আর ওনারও দিল নরম হইতাছে না। ওনার বয়স 79 বছর, এই বয়সে মানুষের দিলের মধ্যে কত রহম থাকে, তাই না? কিন্তু ওনার ভিতরে বিন্দু মাত্র রহম নাই। ওই একই কথা বারবার বলে, আমি এইসব প্রতিশোধ দেবো, সবগুলোরে ঝুলে দেবো। এই যে হিংস্রতা, এই হিংস্রতা দিয়া আপনি এই দলকে বাঁচাইতে পারবেন? আপনারা তো সবাই ভালো ভালো আছেন, টাকা পয়সা নিয়ে বিদেশে চলে গেছেন, প্রচুর ডলার আপনাদের কাছে, কিন্তু যারা মাঠ পর্যায়ের কর্মী তারা বিপদে পড়তেছে, বারবার তারা বিপদে পড়তেছে। তাদেরকে যদি সঠিক পথে আনতে চান, আপনার লজ্জাহীন রাজনীতি বাদ দেন, নিজের ভুল স্বীকার যায়া নিজের দলকে বুঝাইবার চেষ্টা করেন। যাই হোক, আমি আবার বুদ্ধিজীবী হয়ে গেছি, অনেক কিছু জ্ঞান দিতেছি। কেন জ্ঞান দিতেছি ভাই জানেন? একটা কারণে, সবাই যদি সবাইকে ক্ষমা না করতে পারেন, প্রতিশোধের রাজনীতি কোনোদিন শান্তি আনতে পারে না ভাই, কোনোদিন শান্তি আনতে পারে না। আপনি আমার ছেলের গায়ে হাত দিচ্ছেন, আমি আপনার ছেলের গায়ে হাত দিব। আপনি আমার চোখ কানা করে দিচ্ছেন, আমি আপনার চোখ কানা করে দিব। এভাবে চোখ কানা করতে করতে দেশের কারোই তো চোখ থাকবে না। এভাবে যদি সবাই চোখ কানা করে দিতে থাকে, তাহলে তো সবাই অন্ধ হয়ে যাবো। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন। পুরো ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।